মিড সেঞ্চুরি অডিও স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আজ আপনারা শুনবেন সুশান্ত সাহার লেখা রহস্য ও ভৌতিক গল্প বিল্ডিং কমপ্লেক্স। Mid Century Audio Station, 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 Mid Century Audio Station। গল্প ও পরিচালনা করেছেন সুশান্ত সাহা। পোস্টার ডিজাইন সুশান্ত, মিউজিক ওম অরূপ। অভিনয় করেছেন চাঁদনী, লাভলি মুখার্জি, ফটিক ও অমিত সুশান্ত, মুকুন্দবাবু অর্ঘ্যকুসুম চক্রবর্তী, অর্পিতা শ্রাবণী মৈত্র, মাখন সীমন্ত মৈত্র, ইন্সপেক্টর দীপঙ্কর গৌতম শিকারী, সুবীর, বিমল, রাজেন্দ্র, সানি, চঞ্চল কুমার। বাকি চরিত্র সুশান্ত। রাত গভীর, শহরের রাস্তাঘাট ফাঁকা। রাস্তার কুকুরগুলো একটা বড় কমপ্লেক্সের বিল্ডিংয়ের ওপর দিকে তাকিয়ে ডাকছে। এমন সময় রাতের প্রহরী বাঁশি বাজিয়ে হাতে লাঠি নিয়ে রাস্তা থেকে এগিয়ে আসে। কমপ্লেক্সের দুজন দারোয়ান ভিতরে তাদের নিজের ঘরে বসে তাস খেলছিল। প্রহরী কুকুরগুলোকে বিল্ডিংয়ের দিকে তাকিয়ে ডাকতে দেখে বাঁশি বাজানো বন্ধ করে দাঁড়িয়ে পড়ে এবং কুকুরগুলোর দৃষ্টি অনুসরণ করে তাকালে দেখতে পায় 7 তলার একটা ফ্ল্যাটের ব্যালকনিতে একজন মাঝবয়সী মহিলা স্টিলের গ্রিলের পাইপের উপর পা ঝুলিয়ে বসে আছে এবং কুকুরগুলোর দিকে তাকিয়ে নিঃশব্দে হাসছে। প্রহরী ব্যস্ত হয়ে ওঠে। সে জোর পায়ে বিল্ডিংয়ের কাছে এগিয়ে গিয়ে গেটে শব্দ করে দারোয়ানকে ডাকে। এই যে ভাই, কেউ আছো? তোমাদের বিল্ডিংয়ের ব্যালকনিতে একজন মহিলা পা ঝুলিয়ে বসে আছে। দারোয়ান দুটো গেটের শব্দ শুনে এগিয়ে আসে এবং গেট খুলে বলে, কি হয়েছে? আরে তোমাদের ওই সামনের বিল্ডিংটার 7 তলায় একজন মহিলা বাইরের দিকে পা ঝুলিয়ে বসে আছে। তাড়াতাড়ি ওর বাড়ির লোককে খবর দাও। কোন ফ্ল্যাটে? ওই যে মাঝখানের ফ্ল্যাটটায়। প্রহরী আঙুল দিয়ে দেখাতে গেলে অবাক হয়। ব্যালকনি ফাঁকা। কুকুরগুলো ডাকা বন্ধ করে কেউ বসে পড়ে, কেউ অন্যদিকে চলে যায়। দারোয়ানরা 7 তলার দিকে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে বলে, কোথায় প্রহরীদা? কাউকেই তো দেখা যাচ্ছে না। তবে কি মহিলাটা পড়ে গেল? প্রহরীদা, 7 তলার মাঝখানের ফ্ল্যাট ফাঁকা। ওই ফ্ল্যাটে এখনো লোক আসেনি। সামনের সপ্তাহে তাদের গৃহপ্রবেশ করার কথা আছে। কিন্তু আমি স্পষ্ট দেখলাম একজন মাঝবয়সীর শাড়ি পরা মহিলা ব্যালকনির পাইপে বাইরের দিকে পা ঝুলিয়ে বসে আছে। ওদিকটা অন্ধকার, তাই হয়তো ভুল দেখেছ। প্রহরী দারোয়ানদের সাথে তর্ক বাড়ায় না। নিজের মনে বিড়বিড় করে বলে, আমি এত ভুল দেখলাম? প্রহরী ফ্ল্যাটটার ব্যালকনির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের কাজে লেগে যায়। দারোয়ানরা গেট বন্ধ করে। প্রহরী রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলে কুকুরগুলো আবার ডাকতে শুরু করে। প্রহরী কুকুরগুলোর দিকে মাথা ঘোরায়, দেখে কুকুরগুলো আবার ব্যালকনির দিকে তাকিয়ে ডেকে চলেছে। প্রহরী পিছনে আসে এবং ব্যালকনির দিকে লক্ষ্য করে তাকালে দেখতে পায় মহিলা ব্যালকনির পাইপে বসে নিচের দিকে পা ঝুলিয়ে পা দোলাচ্ছে। শহরে জমির অভাবে অনেকে বাড়ি করতে পারে না। অবশ্য অনেকে শখ থাকে
বহুতল বিল্ডিংয়ে থাকার। এতে অনেক লাভও আছে। দারোয়ান, সিসিটিভি ক্যামেরা, সুইমিং পুল, ক্লাব, আরও অনেক কিছুর। রায় পরিবার তাই তাদের সন্তোষপুরের ছোট ফ্ল্যাট বেচে এই বহুতলের কমপ্লেক্সে ডুপ্লেক্স একটা ফ্ল্যাট নিয়েছে। 7 তলায় খোলামেলা ফ্ল্যাট। রায় পরিবারের মোট 4 জন সদস্য। মুকুন্দ রায়, তার একমাত্র ছেলে মাখন রায়, বৌমা অর্পিতা, নাতনি মৌপ্রিয়া। মুকুন্দবাবুর বড়বাজারে শাড়ির ব্যবসা আছে। মুকুন্দবাবুর বয়স হয়েছে, তাই এখন ছেলে মাখন সেই ব্যবসা সামলায়। অর্পিতার গড়িয়াহাটের কাছে বুটিকের শোরুম আছে। নাতনি একটা নামি স্কুলে ক্লাস 4-এ পড়ে। মুকুন্দবাবুর স্ত্রী বিয়োগ হয়েছে প্রায় 4 বছর হয়ে গেছে। একজন 30 বছরের বিপ্লব নামে কাজের ছেলে আছে। তার 7 কুলে কেউ নেই, অনাথ আশ্রমে মানুষ। 12 বছর আগে মুকুন্দবাবুর দোকানে কাজ চাইতে এসেছিল। মুকুন্দবাবু তাকে দোকানে কাজ না দিয়ে বাড়িতে নিয়ে আসে। এরপর থেকে সে এই বাড়িতেই থাকে। বলতে গেলে সেও এই পরিবারের একজন। এছাড়া 3টে ড্রাইভার রাখা আছে। একজন একটা গাড়িতে মাখনকে দোকানে নিয়ে যায়, আর একজন অর্পিতাকে তার শোরুমে। আর একটা গাড়ি মৌপিয়াকে স্কুলে আনা নেওয়া, বিপ্লবকে নিয়ে বাজারহাট, আর কখনো যদি মুকুন্দবাবুর ইচ্ছে হয় এদিক ওদিক ঘুরতে যাবে, সে ওই গাড়ি ব্যবহার করে। আজ মুকুন্দবাবু পুরোহিত দিয়ে পুজো আর্চা করে গৃহপ্রবেশ করছে। অন্যদিকে একটা প্যাকার্স কোম্পানি পুরনো ফ্ল্যাট থেকে মালপত্র এনে মাখন এবং অর্পিতার কথা মতন নতুন ফ্ল্যাটে সাজিয়ে দিচ্ছে। ছোট্ট মৌপিয়া তার পিসির 12 বছরের ছেলে সৌরভের সাথে খেলছে। আত্মীয়রা আসাতে বাড়ি জমজমাট। কমপ্লেক্সের ব্যাঙ্কোয়েট হলে খাওয়ার ব্যবস্থা হয়েছে। মুকুন্দবাবু সাদা ধুতি ও পাঞ্জাবি পরে পুজোতে বসে। ঠাকুরমশাই প্রায় সব গুছিয়ে ফেলেছে। এবার পুজো শুরু হবে। প্যাকার্সের 2টো ছেলে একটা রাইটিং টেবিল নিয়ে মুকুন্দবাবুর ঘরে আসে। অর্পিতা তাদের রাখার জায়গা দেখিয়ে বলে, এই দেওয়ালটার সাথে রাখো। প্যাকার্সের ছেলে 2টো রাইটিং টেবিল অর্পিতার বলা জায়গায় রেখে চলে যায়। অর্পিতা দেখে ব্যালকনির দিকে বড় কাচের স্লাইডিং দরজার পর্দাগুলো সরানো হয়নি। সে এগিয়ে গিয়ে লম্বা পর্দাগুলো গুটিয়ে 2 সাইডে বেঁধে দেয়। এরপর সে ঘর থেকে বেরিয়ে নিজের কাজে চলে যায়। হঠাৎ রাইটিং টেবিলখানা নিজে নিজেই দেয়ালের কাছ থেকে সরে যেতে শুরু করে। এগিয়ে যায় অন্যদিকে দেয়ালের কাছে। এই সময় পুরোহিত মন্ত্র উচ্চারণ শুরু করে। সাথে শোনা যায় শঙ্খের ধ্বনি আর কাঁসার আওয়াজ। সাথে সাথে টেবিল চলা থেমে যায়। মনে হয় একটা হাওয়ার টুকরো প্রচণ্ড বেগে ব্যালকনির দরজার একটা পাল্লা সরিয়ে বাইরের দিকে বেরিয়ে গেল। দুটো অনাথ আশ্রমের বাচ্চাকে একটা পাচারকারীর দল বাইরে বিক্রি করার চেষ্টায় ছিল। ফটিক ও অমিত খোঁজাখুঁজি করে অনেক কষ্টে পুলিশের মদতে সেই 2টো বাচ্চাকে উদ্ধার করে। বাচ্চা দুটোকে উদ্ধার করে ফটিকদের অর্থকরী কোনো লাভ হয় না, কিন্তু মানসিক শান্তি মিলেছে। এই থানার বড়বাবু দীপঙ্কর সেন খুব ভালো মানুষ। নেতা মন্ত্রী কাউকে ভয় পায় না। তার বক্তব্য, রীতিমতন পড়াশোনা করে খেটে চাকরি পেয়েছি, কোনো নেতার গোলামি করতে পুলিশের চাকরি নেয়নি। এর জন্য ওনাকে প্রায় ঘন ঘন নানান জায়গায় বদলি হতে হয়। তাতে অবশ্য ওনার কিছু আসে যায় না। ওনার বউ বাচ্চারও বদলির অভ্যেস হয়ে গেছে। বরঞ্চ বাড়ির লোক দীপঙ্করবাবুর মতন সৎ পুলিশ অফিসারের জন্য গর্ববোধ করে। ফটিকরা যখন দীপঙ্করবাবুর ঘরে বসে চা খাচ্ছে, এমন সময় থানার মধ্যে হইচই বেঁধে যায়। একজন 60-65 বছরের লোক, পরনে নোংরা প্যান্ট শার্ট, কাঁচা পাকা চুলগুলো শুকনো এলোমেলো হয়ে আছে। সে বড়বাবুর ঘরে ঢুকতে চাইছে। বড়বাবু, আজ প্রায় 2 বছর হয়ে গেল আমার মেয়ে এখনো ঘরে ফেরে নাই। আমার মেয়েকে খুঁজে দেন বড়বাবু, আমার মেয়েকে খুঁজে দেন। তোমার মেয়েকে খোঁজা হচ্ছে, পেয়ে গেলে দিয়ে আসবো। সাব ইন্সপেক্টর সহ পুলিশের লোকেরা লোকটাকে বোঝাবার চেষ্টা করছে।
ভদ্রলোক নাছোড়বান্দা, সে বড়বাবুর সাথে দেখা করবেই। আমি বড় বাবুর সাথে কথা বলবো, আমাকে ভেতরে যেতে দিন। দীপঙ্করবাবু ঘর থেকে বেরিয়ে আসে, পিছনে ফটিক ও অমিত। কি হয়েছে? বাবু, বাইপাসে যে বড় বিল্ডিংটা হয়েছে সেখানে আমার মেয়ে লেবারের কাজ করত। একদিন ওখানে কাজে যাওয়ার পরে আর বাড়ি ফিরে আসে নাই। ভদ্রলোকের কথা শেষ হবার পরে একজন সাব ইন্সপেক্টর দীপঙ্করকে বলে যে ওনার মেয়েকে অনেক দিন ধরে খোঁজা হয়েছে, কিন্তু ঠিকাদার থেকে মিস্ত্রি সবাই বলছে চাঁদনি সেদিন কাজেই যায়নি। কথাটা শুনে লোকটা রেগে গিয়ে বলে, মিথ্যা কথা বলছে। আমি সেদিন নিজে আমার মেয়েকে কাজের জায়গা ছেড়ে এসেছি। ফটিক আর চুপ থাকতে পারে না, সে ভদ্রলোককে বলে, আপনি শান্ত হন। কি করে শান্ত হব বাবু? আমি রোজ আমার মেয়েকে খুঁজে বেড়াচ্ছি, এখানে আসছি, এই পুলিশ বাবুরা রোজ আমাকে বলছে তারা আমার মেয়েকে খুঁজছে। তাই আজ আমি ঠিক করে এসেছিলাম বড় বাবুকে জানাবো। আপনার নাম কি? বিমল সিং। স্যার, আমিও লেবারের কাজ করতাম, কিন্তু হঠাৎ আমার ঘাড়ে ব্যথা শুরু হয়। হাসপাতালের ডাক্তার বলে বিশ্রাম নিতে হবে আর ব্যায়াম করতে হবে। একটা গলার বেল্টও লিখে দিল। তখন থেকে আমি কাজে যাওয়া বন্ধ করলাম। মেয়েও বলল দুজনের পেট সে একাই সামলে নিতে পারবে। তারপর থেকে আপনার মেয়ে একাই কাজে যেত? হ্যাঁ স্যার। আপনার মেয়ে কোন ডিপার্টমেন্টে লেবারের কাজ করত? মানে কার সাথে কাজ করত? রাজমিস্ত্রির হেল্পার ছিল। দীপঙ্করবাবু, ওনার থেকে সবিস্তর জানতে পারলে ভালো হতো। বেশ তো, আসুন, ওনাকে নিয়ে ঘরে বসি। ফটিক, অমিত, দীপঙ্কর বিমলকে চেয়ারে বসিয়ে তার থেকে সম্পূর্ণটা শোনে। বিমলের কথা এই রকম। একটা ঠিকাদারের আন্ডারে বিমল এবং তার মেয়ে চাঁদনি রাজমিস্ত্রির হেল্পারের কাজ করত। বিমল অসুস্থ হবার পরে চাঁদনি একাই কাজে যেত এবং রোজ যখন চাঁদনি কাজ থেকে ফিরে আসতো তখন বিমল তার থেকে সারা দিনের খোঁজখবর নিত। চাঁদনি রোজই হাসি মুখে বাবাকে জানাতো সারাদিন খুব ভালো কেটেছে। একদিন সকালে বিমল ও চাঁদনি একসাথে বের হয়। চাঁদনি যাবে তার কাজে আর বিমল একটু সবজি কিনবে। বিমল মেয়ের সাথে গল্প করতে করতে মেয়েকে কাজের জায়গায় ছেড়ে নিজে বাজার করে বাড়ি ফেরে। সেদিন সন্ধে হয়ে যায়, তবু মেয়ে বাড়ি ফেরে না। বিমল চাঁদনিকে ফোন করে, কিন্তু চাঁদনির ফোন বন্ধ পায়। সে তখন দুশ্চিন্তায় পড়ে। সে পৌঁছে যায় কাজের জায়গায়। রোজকারের মতন সেদিনও সেখানে নাইট শিফট চলছে। নাইট শিফটে কোনো মেয়েদের কাজ দেওয়া হয় না, এই কথা বিমল জানত। তবু সে সাইট ম্যানেজার এবং মিস্ত্রি লেবারদের তার মেয়ের কথা জিজ্ঞাসা করে। এরা সবাই নাইট শিফটের লোক, তাই এরা কেউ চাঁদনির সম্বন্ধে কিছু বলতে পারল না। বিমল চিন্তায় কাতর হয়ে পড়ে। বিমলকে দেখে নাইট শিফটের সুপারভাইজারের মায়া হয়। সে ডে শিফটের লেবার মিস্ত্রিদের হাজিরার খাতা বার করে, দেখে সেদিনকের ডেটের পাতাটা খাতায় নেই, কেউ ছিঁড়ে নিয়েছে। বিমলের মন কু ডাকে। সে ছুটে আসে পুলিশ স্টেশনে। থানায় এসে সব কিছু জানিয়ে রিপোর্ট লেখায়। কিন্তু 2 বছর হতে চলল, এখন অবধি সে তার মেয়ের খোঁজ পায়নি। বিমলের থেকে সব শোনার পরে দীপঙ্কর এই কেসের দায়িত্বে থাকা সাব ইন্সপেক্টরকে ডেকে পাঠায়। সুবীরবাবু, ওনার কেসের কি স্ট্যাটাস? উনি রিপোর্ট দেখাবার পরে আমি সাইটে গেছিলাম। বেশিরভাগ লোকই বলেছে চাঁদনি সেদিন কাজে যায়নি। ওরা সবাই মিথ্যা কথা বলছে। আপনি বললেন বেশিরভাগ লোকে বলছে চাঁদনি সেদিন কাজে যায়নি, কিন্তু বাকি লোকেরা কি বলছে? অনেকে চুপ থাকছে, আবার কেউ বলছে চাঁদনি কাজে এসেছে কি না তাদের মনে নেই। যে মিস্ত্রির সাথে চাঁদনি হেল্পারের কাজ করত সে কি বলছে? সে বলছে 2 দিন হয়ে গেছে চাঁদনি কাজে আসেনি। লেবার মিস্ত্রিদের হাজিরার খাতা দেখেছিলেন? দেখেছিলাম, কিন্তু যেদিন চাঁদনি মিসিং হয়েছে সেদিনকের হাজিরার পাতা ছেঁড়া ছিল। খাতা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল পেজটা কেউ ছিঁড়ে নিয়েছে। আগের দিনের পেজ?
ওটা ছিল স্যার, আর সেদিন চাঁদনি কাজে গেছিল। আপনাকে যে মিস্ত্রি বলেছিল 2 দিন হয়ে গেছে চাঁদনি কাজে যায়নি, তাকে আপনি ধরেননি? ধরতে গেছিলাম, কিন্তু তাকে পাইনি। পরে ঠিকাদার থেকে অ্যাড্রেস নিয়ে মিস্ত্রিটার বাড়ি যাই। গিয়ে শুনি সেদিন বাড়ি ফেরার সময় লোকটা ট্রেনে কাটা পড়ে মারা গেছে। বেশ গভীর জলের গল্প মনে হচ্ছে। ফটিকের কথা শুনে দীপঙ্কর ফটিকের দিকে তাকায়, তারপর মাথা নেড়ে হাতে সম্মতি দেয়। এরপর এসআইকে জিজ্ঞাসা করে, এতদিন এই কেসের ব্যাপারে আমাকে জানাননি কেন? আপনি এই থানায় আসার আগের কেস, তাই জানানো হয়নি। এই পুলিশ স্টেশনে যত কেস পেন্ডিং আছে সব ফাইল আমাকে দেবেন। আর হ্যাঁ, ঠিকাদারকে ডেকে পাঠান, আমি কথা বলবো। ঠিক আছে স্যার। সাব ইন্সপেক্টর সুবীর সেলাম ঠুকে ঘর থেকে বেরিয়ে যায়। দীপঙ্কর বিমলকে বলে, আপনি এখন যান, আপনার মেয়ের খোঁজ করে আপনাকে খবর দেবো। অশেষ ধন্যবাদ স্যার, নমস্কার। ভদ্রলোক ধীরে সুস্থে বেরিয়ে যায়। ফটিক বলে, এবার তবে আমরাও চলি। চলি কি? এই কেসটার কি করবেন? কোন কেস? শুনলেন তো, লোকটার মেয়েকে প্রায় 2 বছর হয়ে গেল খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার যখন আপনি দায়িত্ব নিয়েছেন, নিশ্চয়ই খুব তাড়াতাড়ি উনি ওনার মেয়েকে ফিরে পাবেন। আপনারা হচ্ছেন নিখোঁজ সন্ধানী, আমরা একসাথে কাজ করলে কাজটা সহজ হবে। আবার চ্যারিটি? নিখোঁজ সন্ধান আর গোয়েন্দাগিরি করে তো প্রচুর টাকা কামাচ্ছেন, আর মাঝে সাঝে নয় চ্যারিটি করলেন। গোয়েন্দা বলবেন না প্লিজ, ওটা ভীষণ উচ্চমানের পোস্ট। আমরা নিখোঁজ সন্ধানী, খুনি থেকে হারিয়ে যাওয়া ব্যক্তি সকলকে আমরা খুঁজে বার করার চেষ্টা করি। ওকে, গোয়েন্দা কথাটা আমি উইথড্র করছি। তবে আমরা একসাথে এই বিমলের মেয়েকে খুঁজছি, তাই তো? না বলার কি উপায় আছে? আর তাছাড়া ভদ্রলোক গরিব মানুষ, মেয়েটাই ওনার একমাত্র সম্বল। ঠিক আছে, ঠিকাদার যেদিন আসবে খবর দেবেন। আর চলি। ওকে, গুড ডে। আজ মুকুন্দবাবুর পরিবারের অনেক খাটাখাটনি হয়েছে। পুজো, জিনিসপত্র গোছানো, বিল্ডিংয়ের লোকেদের এবং আত্মীয়দের খাওয়া, তাদের যাতে কোনো অসুবিধে না হয় সেদিকে খেয়াল রাখা, সব মেটাতে প্রায় রাত 10টা বেজে গেছে। আত্মীয়রা সবাই চলে গেছে রাত 9টার মধ্যে। শুধু মুকুন্দবাবুর মেয়ের ঘরের নাতি সৌরভ থেকে গেছে। তার ইচ্ছে হয়েছে তার মামাতো বোন মৌপ্রিয়ার সাথে কিছুদিন খেলা করে সময় কাটাবে। এখন মুকুন্দবাবুর সম্পূর্ণ ডুপ্লেক্স ফ্ল্যাটটি নিস্তব্ধ। ওপরের একটা ঘরে মুকুন্দবাবুর ছেলে মাখন সৌরভকে নিয়ে ঘুমোচ্ছে, আর পাশের ঘরে অর্পিতা তার মেয়ে মৌপ্রিয়াকে নিয়ে শুয়ে আছে। মুকুন্দবাবুর নিচতলায় তার ঘরে শুয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। নিচতলায় রান্নাঘরের পাশের ঘরটায় শুয়ে বিপ্লব। এখন গভীর রাত। দূরে রাস্তায় শোনা যাচ্ছে অনেকগুলো কুকুরের ডাক। তারা যেন এই ফ্ল্যাটটার দিকে তাকিয়েই ডেকে চলেছে। মুকুন্দবাবুর বেডরুম বেশ বড়। অর্পিতা যে দেয়ালের পাশে রাইটিং টেবিল রেখে গেছিল সেটা সরে অন্য দেয়ালের দিকে চলে গেছে। ব্যালকনির স্ল্যান্ডিং কাচের দেয়াল লম্বা পর্দা দিয়ে ঢাকা। ঘরে এসি থাকলেও সেটা এখন বন্ধ। সিলিং পাখা চলছে, আর সেই হাওয়াতে পর্দাগুলো হালকাভাবে নড়ে উঠছে। পর্দার ফাঁক থেকে চোখ গেলে গা শিউরে ওঠে। দেখা যায় ব্যালকনির কাচের প্যারাপেটের ওপরে লাগানো স্টিলের পাইপের ওপর বসে একজন 24-25 বছরের মেয়ে। ওসি দীপঙ্কর নিজের রুমে বসে পুরনো কেসের ফাইলপত্র ঘাঁটছে। এসআই সুবীর দরজার পর্দা সরিয়ে বলে, ঠিকাদার ভদ্রলোক এসেছে। ওনাকে বসান, ফটিকবাবুরা আসলে ওনাকে ভেতরে ডাকছি। ওকে স্যার। সাব ইন্সপেক্টর চলে যায়। দীপঙ্করবাবু কাজে মন দেয়। কিছুক্ষণ পর ফটিক ও অমিত পুলিশ স্টেশনে আসে। থানার প্রায় সবাই ফটিকদের চেনে, তাই সবাই হাসি মুখে ফটিকরা কেমন আছে জিজ্ঞাসা করে।
ফটিক ও অমিত তাদের উত্তর দেয় এবং পাল্টা তারা কেমন আছে জানতে চায়। থানায় ঢুকে দরজার একপাশে লম্বা বেঞ্চে বসা ঠিকাদার লোকটি। গুজে পড়া পরনে দামি শার্ট প্যান্ট, কোমরে বেল্ট, পায়ে চটি, চোখে সানগ্লাস। জামার ওপর থেকে মোটা একটা সোনার চেন ঝুলছে। ফটিক মাথা ঘুরিয়ে তার দিকে একবার চোখ বুলিয়ে নেয়। এরপর সোজা এগিয়ে যায় অফিসার ইনচার্জ দীপঙ্কর বাবুর ঘরের দরজার সামনে। আসতে পারি? আসুন। ফটিকরা ঘরে ঢুকে আসে। দীপঙ্কর বলে, বসুন, আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। ফটিক অমিত চেয়ারে বসে। তারপর ফটিক বলে, দেখলাম ভদ্রলোক এসে অপেক্ষা করছে। আপনি চিনলেন কি করে? কিছু মানুষের পয়সা হলেও রুচি পাল্টায় না। পায়ে চটি আর চোখে রোদ চশমা দেখে বললি? জামা গুজে প্যান্ট পরলে পায়ে জুতো থাকলেই ভালো লাগে। তার উপরে আবার দেখলাম জামার ওপর থেকে মোটা সোনার চেন। হ্যাঁ, ডাকছি। দীপঙ্কর বেল মারে। একজন কনস্টেবল আসলে তাকে সুবীরবাবু এবং ঠিকাদারকে ভিতরে আসতে বলে। কিছুক্ষণ পর সুবীর ঠিকাদার লোকটাকে নিয়ে ঘরে প্রবেশ করে। দীপঙ্কর ঠিকাদার লোকটিকে বসতে বলে। লোকটি বসে। সুবীর দাঁড়িয়ে থাকে। দীপঙ্কর লোকটিকে জিজ্ঞাসা করে, বাইপাসের কমপ্লেক্সে আপনি কি ঠিকাদার ছিলেন? জি স্যার। আপনার নাম? রাজেন্দ্র চৌধুরী। আপনার ওখানে চাঁদনি নামে একটি মেয়ে কাজ করত? জি স্যার। চাঁদনি এখন কোথায়? আমি জানি না স্যার। একদিন শুনলাম ওর বাবা বলছে চাঁদনি কাজ থেকে ফিরে নাই, লেকিন সেদিন চাঁদনি কাজেও আসেনি। আপনার আন্ডারে কত লোক কাজ করে? লেবার, মিস্ত্রি, সাইট ম্যানেজার, জেসিপি, ক্রেন ড্রাইভার নিয়ে প্রায় 600 লোক হবে। সবার নাম জানেন? এত লোকের নাম জানা কি করে সম্ভব? সবার নাম খাতায় লেখা আছে। তবে এত লোকের মধ্যে চাঁদনির নাম মনে রাখলেন কি করে? রাজেন্দ্র ঘাবড়ে যায়। এরপর নিজেকে সামলাতে গিয়ে বলে, ওই মেয়েটা মিসিং হয়েছে, পুলিশ তাকে খোঁজাখুঁজি করছে, তাই জন্যে মেয়েটার নাম মাথায় গেঁথে গেছে। এর আগে আপনার কাজের জায়গা থেকে কেউ মিসিং হয়েছিল? না, ওই প্রথম হারিয়েছে। সেদিনকার হাজিরার পেজ ছেঁড়া ছিল কেন? আমি বলতে পারবো না। হাজিরার খাতা কোথায় থাকে? সিকিউরিটি রুমে। পেজটা কে ছিঁড়ে নিয়েছে সিকিউরিটিকে জিজ্ঞেস করেছিলেন? করেছিলাম, বলেছে জানি না। ওই পেজ না থাকার জন্যে আমার অনেক লোকসান হয়েছে। সেই লেবারগুলো সেদিন কাজ করেনি, তারাও পয়সা নিয়ে গেছে। চাঁদনি দেখতে কেমন ছিল? আমি কি করে বলবো, তাকে তো আমি চিনতামই না। আপনি রোজ সাইটে যেতেন না? না, শুধু শনিবার করে যেতাম, সেদিন লেবার পেমেন্ট থাকতো। চাঁদনির কথাবার্তা কেমন ছিল? যাকে চিনতামই না তার কথা শুনবো কি করে? যখন কাজে নিয়েছিলেন তখন আপনি চাঁদনিকে দেখেননি? আমি কাউকে কাজে রাখি না, এইসব দায়িত্ব সাইট ম্যানেজারকে দেওয়া থাকে, ওরাই এইসব হ্যান্ডেল করে। আমি শুধু দেখে নিই কাজটা ঠিক সময়ের মধ্যে কমপ্লিট হচ্ছে কি না। লেবার পেমেন্টের দিন তো আপনি ওখানে যেতেন, তখন আপনি চাঁদনিকে দেখেননি? লেবার পেমেন্ট সাইট ম্যানেজার করত, আমি তখন ইঞ্জিনিয়ারের সাথে প্রজেক্ট ঘুরে দেখতাম। তার মানে আপনি কোনোদিনও চাঁদনিকে দেখেননি, চেনেনও না? জি স্যার। ঠিক আছে, আপনি যান। থ্যাংক ইউ স্যার। রাজেন্দ্র চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। দীপঙ্কর জিজ্ঞাসা করে, ওই প্রজেক্টের মালিককে? প্রজেক্টের মালিক অনেকজন আছে, ওটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। ঠিক আছে, এখন আপনি যান, দরকার পড়লে আবার ডাকতে পারি। নো প্রবলেম স্যার, আপনি ডাকবেন, আমি হাজির হয়ে যাব। রাজেন্দ্র ঘর থেকে বেরিয়ে যায়। এসআই সুবীর বলে, উনি বলল না স্যার, ওই প্রজেক্টের মেন মালিক এমএলএ অভয় মুখার্জি, প্রজেক্টের সব টাকা ওনারই। ঠিক আছে, আপনি যান। সুবীর চলে যায়। দীপঙ্কর ফটিকদের বলে, তবে কি ভাবছেন? কি আর ভাববো, কাজে লেগে যেতে হবে। সেটাই, তবে আপনারা আপনাদের মতো কাজ শুরু করুন, বাকিটা আমি দেখছি। ওকে, আপনি আমাকে চাঁদনির বাড়ির অ্যাড্রেস আর ওর এক কপি ছবি দেবেন। আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। দীপঙ্কর সাব ইন্সপেক্টর সুবীরকে ডাকে এবং ফটিকদের চাঁদনির ফটো ও বাড়ির অ্যাড্রেস দিতে বলে। সুবীর সেগুলো দেওয়ার পরে ফটিক ও অমিত দীপঙ্করের থেকে বিদায় নেয়।
সৌরভ হাসতে হাসতে ছুটে সিঁড়ি থেকে ওপরতলার দিকে এগিয়ে যায়। মৌপ্রিয়া দাদাকে ধরতে পিছু নেয়। অর্পিতা বিপ্লবকে নিয়ে গতকালকের পুজোর জায়গা খালি করছে। মুকুন্দবাবু এবং মাখন দুজন দুটো নিউজ পেপার চোখের সামনে নিয়ে বসে। পুজোর ফুল ঘট এগুলো সব জলে ফেলতে হবে। মাখন পেপারের পেজ পাল্টে বলে, আমাকে দিয়ে দিও, আমি দোকানে যাওয়ার সময় গঙ্গায় ফেলে দেবো। বাবা, শাশুড়ি মার ফটোটা আপনার ঘরের দেওয়ালে লাগিয়ে দিই। মুকুন্দবাবু মুখের সামনে থেকে পেপার সরিয়ে বলে, রাখতে পারো, কিন্তু পেরেক আমি যখন বাজারে যাব তখন প্রেক কিনে আনবো। বিপ্লব, তুমি এখন যাও, কিছু খাবারের ব্যবস্থা করে ফেলো, অনেক বেলা হয়েছে। ঠিক আছে। এই বলে বিপ্লব উঠে দাঁড়ায়। মাখন বলে, এই বেলাটা ছেড়ে দাও, আমি অনলাইনে অর্ডার করে দিচ্ছি। তাই করো। বিপ্লব, তবে তুমি ওই কাপড়টা দিয়ে এইগুলো পরিষ্কার করে ফেলো। ফটিক ও অমিত পৌঁছে গেছে চাঁদনীদের বাড়ি। গিয়ে দেখে ঘরের দরজায় ছোট একটা তালা ঝুলছে। পাশের ঘরের লোকের থেকে খবর পায় চাঁদনীর বাবা সকালে কচুর শাক বেচতে বেরিয়েছে। সে নাকি আশেপাশের এলাকার থেকে কচুর শাক, কলমির শাক, হেলেঞ্চা এইসব তুলে বাজারে বিক্রি করতে বের হয়। বাড়িটা কালিকাপুরের একটা পাড়ায়। 3 ইঞ্চি গাঁথনির ওপর টালির চাল দিয়ে বাড়িওয়ালা 7খানা ঘর করে ভাড়া দিয়েছে। এর মধ্যে একটা ঘরে ভাড়া নিয়ে বিমলরা থাকে। আশেপাশের ঘরগুলো দেখে বোঝা যায় প্রত্যেক কটা ঘরই খুব ছোট, বলতে গেলে পায়রার খোপ। ফটিকরা আশেপাশের ঘর এবং বাড়িওয়ালির থেকে চাঁদনির সম্বন্ধে খোঁজখবর নেয়। সবার কথা শুনে বোঝা যায় চাঁদনি এবং তার বাবা বিমল দুজনেই খুব ভালো মানুষ। প্রায় আধা ঘন্টা পরে বিমল আসে। পরনে সেই দিনের নোংরা প্যান্ট ও শার্ট, পায়ে সেফটি পিন মারা হাওয়াই চটি। বিমল ক্লান্ত, কিন্তু যখনই শোনে ফটিকরা তার জন্য অপেক্ষা করছে তখনই যেন তাজা হয়ে ওঠে। প্রথমে বিমল ফটিকদের চিনতে পারে না। যখনই শোনে আগের দিন তাদের থানায় কথা হয়েছিল তখনই সব মনে পড়ে যায় এবং দরজার তালা খুলে ইট কাঠ দিয়ে সাপোর্ট দেওয়া কাঠের চকিতে ওদের বসতে বলে। আমার ঘরে তো কিছু নাই, আপনাদের কি খেতে দেব বুঝে উঠতে পারছি না। আমাদের কিছু লাগবে না, আপনি বসুন। ঠিক আছে। বিমল মেঝেতে বসে। ফটিক বলে, ওই ঠিকাদারের আন্ডারে আপনি কত বছর কাজ করেছেন? আমি আগে লেবারের কাজ করতাম না। গেঞ্জি কারখানা বন্ধ হয়ে যাবার পরে যখন কোনো কাজ পাচ্ছিলাম না তখন ওই নতুন বিল্ডিংটায় গিয়ে কাজ চাই। তোমাকে কে কাজে রেখেছিল? অশোক বাবু, উনি ওখানকার দিনের সাইড ম্যানেজার। বেশিরভাগ লেবার মিস্ত্রি উনি কাজে রেখেছেন। তুমি তো কোনোদিন লেবারের কাজ করনি, কাজও জানো না, তবে কেন তোমাকে কাজে নিল? লেবারের কাজ করতে করতে শিখে নেওয়া যায়। তাছাড়া আমাদের সিমেন্ট বালির কাজ করতে হতো না, ওগুলো অন্য জায়গায় থেকে গাড়িতে মিক্স করে এসে লিফটে করে তুলে দিত। আমরা শুধু সেগুলো নিয়ে মিস্ত্রির হাতের কাছে দিতাম। আর দেওয়ালে জল দেওয়া, ইটে জল দেওয়া, এগুলোই করতে হতো। আপনার মেয়েকে ওখানে কাজে ঢোকালেন কেন? চাঁদনি 10 অবধি পড়েছিল, তারপর থেকে ও আমার সাথে গেঞ্জি কোম্পানিতে ঢুকলো কাজ শিখতে। বছর খানিকের মধ্যে ও কাটা সেলাই দুটোই শিখে গেল। কিন্তু ওই হঠাৎ করে কারখানা বন্ধ হয়ে গেল। আমি কাজে ঢোকার কিছুদিন পর চাঁদনি বলল ও হেল্পারের কাজ করবে। আমি প্রথমে রাজি হলাম না। যুবতী মেয়ে, তার মধ্যে দেখতে শুনতে ভালো। আমি অনেক বোঝালাম, বললাম তোকে অন্য কাজ জোগাড় করে দেব। শুনল না আমার কথা। তোমার বউ কোথায়? চাঁদনিকে জন্ম দিতে গিয়ে ভগবানের প্যারি হয়ে গেছে। তারপর থেকে ওকে অনেক কষ্ট করে বড় করেছি। ওইটুকু বাচ্চাকে নিয়ে আমাকে কাজে যেতে হতো। অবশ্য মালিক, কাজের সাথীরা আমাকে অনেক হেল্প করেছে।
তখন কি আপনি গেঞ্জি কোম্পানিতেই কাজ করতেন? হ্যাঁ স্যার, 25 বছর ওখানে কাজ করেছি। যদি কারখানা বন্ধ না হতো তবে হয়তো সারা জীবন কাটিয়ে দিতাম, আর আমার মেয়েটার এমন অবস্থা হতো না। আমি জানি আমার মেয়ে আমাকে ছেড়ে কোথাও যাবে না। ওই কাজের জায়গায় কিছু হয়েছে, ওরা আমাকে লুকোচ্ছে, আমাকে কিছু বলছে না। চাঁদনি কি একজন মিস্ত্রির সাথেই কাজ করতো? ওরকম কিছু ছিল না। যখন যেখানে সাইড ম্যানেজার পাঠাতো তখন তাকে সেখানেই কাজ করতে হতো। তবে বেশিরভাগ দিন চাঁদনি উত্তমের সাথেই কাজ করত। উত্তমকে? উত্তম রাজমিস্ত্রি, খুব ভালো ছেলে। কাজের জায়গায় কয়েকজন আমাকে বলেছিল উত্তম আর চাঁদনি নাকি দুজনকে ভালোবাসে। আমি উত্তম আর ওর ব্যাপারে জিজ্ঞাসা করলে বলতো সময় আসুক জানতে পারবে। উত্তম থাকে কোথায়? থাকতো তো বারাইপুরে। সেদিন ছোটবাবু বলছিল, শুনলেন না? উত্তম বাড়ি ফেরার সময় ট্রেনে কাটা পড়েছে। ওই মিস্ত্রিটা উত্তমই ছিল? হ্যাঁ বাবু, আমি যখন চাঁদনিকে খুঁজে পাচ্ছি না তখন একদিন উত্তমের বাড়ি খোঁজ করতে যাই। সেদিন গিয়ে আমি একই খবর শুনি, উত্তম ট্রেনে কাটা পড়েছে। কোন স্টেশনে কাটা পড়েছিল? ওর মা তো বলল গড়িয়া স্টেশনে। যখন থেকে চাঁদনি হারিয়েছে তখন বিল্ডিংয়ে কিসের কাজ চলছিল? কিসের কাজ মানে? ছাদ ঢালাই, ইট গাঁথনি, প্লাস্টার। চাঁদনির মুখে শুনেছিলাম গাঁথনি হচ্ছিল। আপনি আর আপনার মেয়ে কি একই বিল্ডিংয়ে কাজ করতেন? না স্যার, ও কাজ করছিল ব্লক এতে আর আমি কাজ করতাম ব্লক সিতে। আপনার মেয়ের ওপর কি কারো খারাপ নজর ছিল? ও দেখতে ভালো ছিল বলে সবার নজর ওর দিকে ছিল, কিন্তু সাইড ম্যানেজার ভয় কেউ কোনো দিন কিছু বলার সাহস পায়নি। সাইট ম্যানেজার কেমন মানুষ? খুব ভালো স্যার। আমি কাজ ছাড়ার পরে উনি প্রতি শনিবার চাঁদনিকে ছুটি দিয়ে দিত, আর রবিবার যখন যেত চাঁদনি সপ্তাহের টাকা ওকে বুঝিয়ে দিত। চাঁদনিকে শনিবার করে ছুটি দিত কেন? চাঁদনি জিজ্ঞেস করেছিল। সাইড ম্যানেজার বলেছে শনিবার ঠিকাদার মালিকরা আসে, তাই তোমার না থাকাই ভালো। ঠিক আছে, চল অমিত। ফটিক ও অমিত চৌকি থেকে উঠে দরজা থেকে বের হতে যাবে, ফটিক দাঁড়িয়ে পড়ে। অমিত বুঝে যায়, তাই সে পকেট থেকে মানি ব্যাগ বার করে কয়েকটা 500 টাকার নোট রেডি রাখে। ফটিক অমিতের কাণ্ড দেখে একটু হাসে, তারপর বলে, দাঁড়িয়ে রইলি কেন, দিয়ে দে। এই নিন, এটা রাখুন। আমার টাকা লাগবে না বাবু। রাখুন, আমাদের কাছে অনেক টাকা, এইটুকু দিলে আমাদের কোনো অসুবিধা হবে না। অমিত বিমলের হাতে টাকাগুলো গুঁজে দেয়, এরপর ফটিকের সাথে বাইরে বেরিয়ে যায়। বিমল টাকাগুলো ধরে চোখে জল নিয়ে ওদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। বিকেল হয়েছে। মৌপ্রিয়া ও সৌরভ অন্যান্য বাচ্চাদের সাথে কমপ্লেক্সের পার্কে খেলছে। কয়েকজন মহিলা এক জায়গায় বসে নিজেদের মধ্যে গল্প করছে, আর কিছু লোক ইভিনিং ওয়াক। ব্লক এর সামনে একটা গাড়ি এসে থামে। বিপ্লব দুহাতে গ্রসারি এবং বাজারের ব্যাগ নিয়ে নামে ও বিল্ডিংয়ের মধ্যে ঢুকে যায়। অর্পিতা রান্নাঘরে খাবার প্লেট এবং দরকারি জিনিসপত্র গুছিয়ে রাখছিল। এমন সময় সেলফের ওপর রাখা অর্পিতার মোবাইল ফোন বেজে ওঠে। সে হাতের কাজ রেখে মোবাইল ধরে। হ্যালো, তুমি ড্রেসগুলো মিলিয়ে নাও আর ভালো করে দেখে নিও ডিজাইনগুলো যেমন বলেছিলাম সেরকমই করেছে কিনা। আর রাধিকাকে বলে দিও আমি ঘন্টাখানিকের মধ্যেই পৌঁছে যাব। অর্পিতা লাইন কাটে এবং অন্যান্য কাজ করতে শুরু করে। এই সময় বিপ্লব রান্নাঘরে ঢুকে ব্যাগ দুটো রাখে। এরপর ব্যাগের এক পাশ থেকে কাগজ মোড়ানো প্লেটগুলো বার করে বলে, বল, প্লেটগুলো কোথায় রাখবো? বাবার ঘরের টেবিলের উপর রাখো, তবে মনে থাকবে। ও হ্যাঁ, তুই কি বাবার টেবিলটাকে অন্যদিকে সরিয়ে রেখেছিলি? না তো। তবে হতে পারে
বাচ্চা দুটো খেলতে গিয়ে সরিয়েছে। তুই ওটা রেখে এসে হাত পা ধুয়ে একটু চা করে দে, আমি ততক্ষণে রেডি হই। তুমি কি বেরোবে? হ্যাঁ, শোরুমে একবার যেতে হবে। বিপ্লব মুকুন্দবাবুর ঘরের দিকে চলে যায়। অর্পিতা বাকি জিনিসগুলো গোছাতে থাকে। মুকুন্দবাবু ব্যালকনিতে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে আছে। বিপ্লব ঘরে ঢুকে টেবিলের ওপর প্রেকের প্যাকেট রাখে। এরপর মুকুন্দবাবুকে বলে, কি দেখছেন বাবু? কিছু না, এমনি সময় কাটাচ্ছি। দাঁড়ান, আজকেই আপনার গল্পের বইগুলো টেবিলের উপর সাজিয়ে দেব। সে দিসক্ষণ গল্পের বই থাকলেও এখন আমি ব্যালকনিতেই দাঁড়াতাম। নতুন জায়গা, একটু ভালো করে দেখে নেই। তবে নিচে গিয়ে ঘুরে আসুন, দেখবেন কত কি আছে, পার্ক, সুইমিং পুল। বিপ্লব, পরে গল্প করিস, এখন চাটা বসা। ঠিক আছে, আজকে ছেড়ে দিন, কাল বিকেলবেলায় আপনাকে নিয়ে ঘুরিয়ে আনবো। বিপ্লব রান্নাঘরের দিকে চলে যায়। মুকুন্দবাবু আবার বাইরের দিকে চোখ রাখে। এমন সময় কোথা থেকে বেশ কিছু চামচিকি উড়ে এসে মুকুন্দবাবুর পাশ থেকে ঘরে ঢুকতে যায়, কিন্তু কাঁচ থাকার দরুন কাচের দেয়ালে ধাক্কা লেগে আবার ফিরে যায় বাইরে। মুকুন্দবাবু কিছু বুঝে উঠতে পারে না। বোঝার আগেই ঘটনাটা শেষ হয়ে যায়। সে আর দাঁড়ায় না, বুকটা তার ধুকপুক করছে। সে ঘরে ঢুকে আসে এবং বেড টেবিলের ওপর থেকে জলের বোতল তুলে জল পান করে। এরপর জলের বোতল রেখে এগিয়ে যায় কাচের দেয়ালের দিকে। খোলা কাচের পাল্লাটা টেনে বন্ধ করে দেয়। এরপর পর্দাগুলোর বাঁধন খুলে পর্দা টেনে ঢেকে দেয় কাচের দেয়াল। ফটিক ও অমিত এসেছে বিল্ডিং কমপ্লেক্সে। তারা সিকিউরিটি অফিসে বসে আছে। সিকিউরিটিদের সাথে কথা বলে জানতে পারে সুধাকর নামে একজন সিকিউরিটি গার্ড আছে, যে বিল্ডিং তৈরি হওয়ার সময় থেকে এখানে কাজ করছে। ফটিকরা তার সাথে কথা বলতে চায়। সুধাকর বিল্ডিং অ্যাপার্টমেন্টের ক্লাবের দিকে ডিউটি করছিল। সিকিউরিটি অফিসার ওয়্যারলেসে তাকে ডেকে পাঠায়। মিনিট 5 পরে লোকটা আসে। আপনি বয়োজ্যেষ্ঠ, আপনাকে কাকা বলে ডাকতে পারি? আপনি আমাকে কাকা বলে ডাকবেন, এটা আমার সৌভাগ্য। থ্যাংক ইউ। আচ্ছা কাকা, শুনলাম আপনি এই প্রজেক্ট শুরু হওয়ার থেকে এখানে কাজ করছেন। তার মানে আপনি এখানে প্রায় সব লেবার মিস্ত্রিদেরই চিনতেন। আমি জানি আপনারা চাঁদনির কথা জিজ্ঞাসা করবেন, কারণ এর আগেও পুলিশ আমাকে ওর সম্বন্ধে জিজ্ঞেস করেছে। চাঁদনিকে আপনি চিনতেন? হ্যাঁ, চিনতাম। খুব ভালো মেয়ে। এত মেয়ে বউ এখানে কাজ করতো, কিন্তু ওর মতন কেউ ছিল না। সবাইকে সম্মান দিত। ও জানতো আমার পরিবার গ্রামে থাকে, তাই মাঝে মাঝে আমার জন্যে খাবার বানিয়ে নিয়ে আসতো। যেদিন চাঁদনি কাজে আসার পরে আর ফেরেনি, সেদিন কি আপনি ডিউটিতে ছিলেন? না স্যার, আগের দিন ছুটি নিয়ে আমি গ্রামের বাড়িতে গেছিলাম, ফিরেছিলাম 7 দিন পর। এই প্রজেক্টে কাজ করতে গিয়ে কেউ মারা গেছে বা অ্যাক্সিডেন্ট করেছে, এমন ঘটনা কিছু আছে? মারা কেউ যায়নি, তবে অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু সেগুলো সামান্য। আপনি ছাড়া আর কেউ আছে যিনি প্রজেক্ট শুরু থেকে এখানে কাজ করছে? না স্যার, আমাকে শুধু কোম্পানি এখানে রেখেছে। আপনার কি মনে হয় চাঁদনি কোথায় যেতে পারে? কি করে বলবো স্যার, তবে হ্যাঁ, উত্তমের সাথে ওর ভালোবাসা ছিল। আর আমি বাড়ি থেকে ফিরে আসার পরে উত্তমকে কোনোদিনও কাজে আসতে দেখিনি। উত্তম ট্রেনে কাটা পড়ে মারা গেছে। সে কি? সাইড ম্যানেজার, ঠিকাদার বা অন্য কারো নজর কি চাঁদনির উপর ছিল? এমন কিছু কোনোদিনও তো চোখে পড়েনি। সাইটে মালিকরা আসতো? হ্যাঁ, মাঝে মাঝে আসতো, কিন্তু বেশি আসতো সানি। সানিকে? সানি এখানকার এমএলএর ছেলে। উনি যখন তখন 2-3 জন বন্ধু নিয়ে আসতো, সব কটা বিল্ডিং ঘুরে বেড়াতো। ওই ছেলেটাকে আমার ভালো লাগেনি। যখনই আসতো দেখতাম হাতে বিয়ারের বোতল। সাইট ম্যানেজার কিছু বলতো না, তাই আমরাও কোনোদিনও বাধা দিইনি। চাঁদনিকে সানি চিনতো? মনে হয় না, কারণ ওরা লেবার মিস্ত্রিদের সাথে
কোনো কথা বলতো না। তার মানে চাঁদনি কোথায় আছে বা গেছে আপনি জানেন না? না স্যার। যখন প্রজেক্ট চলছিল তখন যেই গার্ডরা এখানে ছিল তারা এখন কোথায় ডিউটি করছে? সেটা কোম্পানি বলতে পারবে, কিন্তু একটা কথা বলতে পারি, আমি যখন কোম্পানিতে মাসের মাইনে আনতে যাই তখন এখানে যারা কাজ করতো এমন কাউকে দেখতে পাই না। তবে মদন আর কালী আসে। ওরা অবশ্য আপনাদের কিছু বলতে পারবে না, কারণ আমি যখন ছুটিতে ছিলাম তখন ওরা ছুটি নিয়ে বাড়ি গেছিল। তার মানে যারা ছুটিতে ছিল না তাদের কারোরই খবর আপনি জানেন না? হ্যাঁ স্যার। ফটিক কিছু চিন্তা করে। চোখ পড়ে দরজার পাশে চেয়ারে বসা একজন মাঝবয়সী সিকিউরিটির দিকে। ফটিকের মনে হলো লোকটা তাদের কথা শোনার চেষ্টা করছে। ফটিক লোকটাকে দেখেও না দেখার ভান করে এবং সুধাকরকে জিজ্ঞাসা করে, সিকিউরিটি গার্ডদের মধ্যে কেউ আছে যার সাথে আপনার বন্ধুত্ব বা ঘনিষ্ঠতা ছিল বা আছে, আর সেদিন সে ছুটি নেয়নি, এখানে ডিউটি করছিল? দুজনের সাথে ঘনিষ্ঠতা ছিল, এখন প্রায় 2 বছর হয়ে গেছে ওদের সাথে দেখা হয় না। আর তাছাড়া আমার আগের ফোন নষ্ট হয়ে যাওয়াতে তাদের কারো নাম্বারও আমার কাছে নেই। ইচ্ছে থাকলে আপনি তো আপনার কোম্পানি থেকে নাম্বার নিতে পারতেন। চেয়েছিলাম, বলেছিল ওরা কাজ ছেড়ে দিয়েছে, তাই ওদের নাম্বার এখন তাদের কাছে নেই। ওনাদের বাড়ি কোথায় কিছু জানা আছে? মধুর বাড়ি কোথায় জানি না। তাছাড়া ও সেই মাসে নাইট ডিউটি করছিল। মনুর বাড়ি চিনি, ও কুদঘাটে থাকে। ওর বাচ্চার জন্মদিনে ওর বাড়িতে একবার গেছিলাম। উনি সেদিন তিনি ডিউটি করছিল? হ্যাঁ স্যার। মনুর বাড়ি আপনি চিনতে পারবেন? সে পারবো। আপনার ডিউটি এখানে কতক্ষণ? 8টা অবধি। ফটিক মোবাইলে সময় দেখে নেয়, এরপর বলে, তার মানে 15 মিনিট পরে আপনার ছুটি হয়ে যাবে। ঠিক আছে, আমরা আপনার জন্য বাইরে গাড়িতে অপেক্ষা করছি। আপনি আজ আমাদের মনুর বাড়িতে নিয়ে যাবেন। সুধাকর দোনোমনো করে। ফটিক বলে, চিন্তা করার কিছু নেই, মনুর সাথে দেখা করে আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। সে জন্য নয়, গিয়ে রান্না করতে হয়, সকালে আবার ডিউটি আছে। সে ব্যবস্থা হয়ে যাবে, আমরা আপনাকে খাবার কিনে দেবো। ঠিক আছে স্যার। আপনাদের কোম্পানির নাম কি? ও, ইউনিফর্মে লেখা আছে KMN সিকিউরিটি গার্ড। ঠিক আছে কাকা, আমরা বাইরে অপেক্ষা করছি। আচ্ছা, দরজার বাইরে যে লোকটা বসে আছে ওনার নাম কি? সুধাকর দরজার বাইরে একবার তাকিয়ে তারপর ফটিকদের বলে, হারাধন। ঠিক আছে, আপনি আসুন, আমরা অপেক্ষা করছি। ফটিক অমিত চেয়ার ছেড়ে উঠে বাইরে বেরিয়ে আসে। দরজার পাশে বসে থাকা হারাধন উঠে দাঁড়ায় ও কপালে এক হাত সেলুটের মতন দিয়ে সম্মান জানায়। ফটিক লোকটার মুখের দিকে একবার তাকায় এবং বাইরে বেরিয়ে যায়। সুধাকর নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে। বিল্ডিং কমপ্লেক্সের বাইরের রাস্তার এক পাশে ফটিকদের গাড়ি পার্কিং করা আছে। ড্রাইভার তার সিটে বসে মোবাইল ঘাঁটছে। ফটিক ও অমিত কমপ্লেক্সের গেট থেকে বেরিয়ে আসে এবং গাড়ির দিকে এগিয়ে যায়। এমন সময় ফটিকের মোবাইল বেজে ওঠে। ফটিক হাতে ধরে থাকা মোবাইলের দিকে তাকায়, দেখে ওসি দীপঙ্কর ফোন করেছে। সে ফোন রিসিভ করে কানে নেয়। বলুন দীপঙ্কর বাবু। ওই বিল্ডিং তৈরি হওয়া থেকে সিকিউরিটির দায়িত্বে আছে KMN নামে এক কোম্পানি। আমি ওই কোম্পানিতে সাব ইন্সপেক্টর সুবীরবাবুকে পাঠিয়েছিলাম প্রজেক্ট শুরু হওয়ার সময় যারা ওখানে কাজ করছিল তাদের ডিটেল চাইতে। মজার কথা, ওদের কাছে নাকি তাদের কোনো ডকুমেন্ট নেই, ফাইলটাই নাকি ওরা খুঁজে পাচ্ছে না। প্রজেক্ট শুরু থেকে কাজ করছে এমন একজন সিকিউরিটির সাথে আমরা কথা বললাম, কিন্তু তখন উনি ছুটিতে ছিল। একজনের নাম পেয়েছি যিনি ওই দিন ডিউটি করছিল। আমরা ওনার বাড়ি যাচ্ছি। খুব ভালো সংবাদ, দেখুন যদি ওনার থেকে কিছু জানা যায়। দেখা যাক। কেসটার গভীরতা কিছু আন্দাজ করতে পারছেন? হাজিরার পেজ উদাও হয়ে যাওয়া, সিকিউরিটি অফিস ফাইল খুঁজে না পাওয়া, সব মিলিয়ে আমার মনে হচ্ছে এর পিছনে বড় কোনো একটা রহস্য আছে। এক্স্যাক্টলি। যারা সেদিন ছুটিতে ছিল তারা এখনও কাজ করছে, কিন্তু যারা সেদিন ডিউটি করছিল তাদের কোনো খোঁজ নেই। আমার তো সন্দেহ আছে যে উত্তম নামে মিস্ত্রিটার আদৌ অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি কেউ ইচ্ছে করে ধাক্কা মেরে ট্রেনের সামনে ফেলে দিয়েছিল। এটা আমার মাথাও এসেছে। ভাবছি
রেল পুলিশের সাথে কথা বলব। যদি ওদের কাছে কোনো সিসিটিভি ফুটেজ থাকে তবে ব্যাপারটা ক্লিয়ার হয়। মনে হয় নেই, থাকলে নিশ্চয়ই তারা চুপ করে বসে থাকতো না। ঠিক আছে, তবু দেখুন, এদিকে কিছু খবর পেলে জানাচ্ছি। ঠিক আছে। দীপঙ্করবাবু লাইন ছাড়ে। ফটিক কান থেকে ফোন নামিয়ে দেখে অমিত বিল্ডিং কমপ্লেক্সের সামনের বিল্ডিংটার দিকে তাকিয়ে। ফটিক বলে, কি দেখছিস রে? পুলিশ যখন মেয়েটার হারিয়ে যাওয়ার রিপোর্ট পেল তখনই বিল্ডিং চত্বরটা ভালো করে খোঁজার দরকার ছিল। দরকার পড়লে সিনিপার ডগের হেল্প নিয়ে। সেটা তো অবশ্যই করার দরকার ছিল। এই সময় সুধাকর ভদ্রলোক এগিয়ে আসে। সে এখন সিকিউরিটি ইউনিফর্মে নেই, সাধারণ শার্ট প্যান্ট পরা, পায়ে পামশু। ড্রাইভার ততক্ষণ ফটিকদের দেখে উঠে বসেছে। ফটিক সুধাকরকে সামনের সিটে বসতে বলে। সুধাকর ঘুরে গিয়ে গাড়িতে ওঠে। ফটিক গাড়িতে উঠতে গেলে দেখে অমিত সামনের বিল্ডিংটার দিকে এখনও তাকিয়ে। তখন থেকে বিল্ডিংয়ের দিকে তাকিয়ে কি দেখছিস? আমার মনে হলো ওই ওপরের দিকে একটা ফ্ল্যাটের ব্যালকনিতে একজন মহিলা বাইরের দিকে পা ঝুলিয়ে বসে আছে। তারপর ভালো করে তাকাতেই দেখলাম কেউ নেই। ছাড়, এই নিয়ে গবেষণা করে লাভ নেই, গাড়িতে ওঠ। এই বলে ফটিক গাড়ির দরজা খুলে পিছনের সিটে উঠে বসে। অমিত কিছুক্ষণ ব্যালকনির দিকে তাকিয়ে থাকার পর ঘুরে এসে দরজা খুলে গাড়িতে ওঠে। ড্রাইভার জিজ্ঞাসা করে, কোন দিকে যাব স্যার? কাকা বলে দিন কোন দিকে যাব। কোদঘাটের দিকে চলুন। মুকুন্দবাবু নিজের ঘরে এসে ঢোকে। বিপ্লব তখন টেবিলের ওপর গল্পের বইগুলো সাজাচ্ছে। টেবিলের এক পাশে দেয়ালে হেলান দিয়ে রাখা মুকুন্দবাবুর মিসেসের বাঁধানো ফটোটা দেখে মুকুন্দবাবু বলে, কি রে, তোর কাকিমার ছবিটা নিচে রেখেছিস কেন? কি করব, বৌদি বলল দেয়ালে লাগাবে, প্রে করে দিলাম, কিন্তু বৌদি গোছাগুছি আর দোকান করতে গিয়ে সময় পাচ্ছে না। তুইও তো লাগিয়ে দিতে পারতিস। না বাবা, ঠিক করে না লাগানো হলে বৌদি রেগে যাবে। তবে তুই ফটোটা তুলে বেড টেবিলের উপরে রাখ। বিপ্লব ফটোখানা তুলে বেড টেবিলের উপর রাখে। মুকুন্দবাবু পর্দা সরিয়ে ব্যালকনির দরজা খুলে বাইরে বেরোতে গেলে বিপ্লব বলে, বাবার লাইট জ্বালিয়ে দেব? না, ছেড়ে দে। মুকুন্দবাবু সামনের দিকে তাকাতেই দেখে একজন মহিলা প্যারাপেটের সামনে পিছন ঘুরে দাঁড়িয়ে। মুকুন্দবাবু চমকে ওঠে, বলে, কে কে ওখানে দাঁড়িয়ে? কি হয়েছে বাবু? বিপ্লব জোর পায়ে ব্যালকনির দিকে এগিয়ে আসে। কি হয়েছে বাবু? মুকুন্দবাবু বিপ্লবকে মহিলার কথা বলতে গিয়ে দেখে জায়গাটা ফাঁকা। সে অবাক হয়, বলে, আশ্চর্য, মনে হলো কোনো মহিলা এখানে দাঁড়িয়ে আছে। কোথায়? কেউ তো নেই। সে তো আমিও দেখতে পাচ্ছি। এইমাত্র কাকিমার ফটো দেখলেন না, তাই কাকিমাকেই আপনি দেখেছেন। যা, বাজে বকিসটা, লাইটটা জ্বালিয়ে দে। ফটিকরা এসে পৌঁছয় কুদঘাট এলাকায় মনুর বাড়িতে। বাড়ি দেখে ফটিকরা অবাক। ছোট সুন্দর দোতলা বাড়ি। বাড়িটা দেখে বোঝা যাচ্ছে নতুন তৈরি করা। সিকিউরিটি গার্ডের চাকরি করে এমন একটা বাড়ি তৈরি করা অসম্ভব। বাড়ির ছোট গেট খুলে সুধাকরের সাথে ফটিকরা বাড়িতে প্রবেশ করে। দরজার পাশে কলিং বেল। কলিং বেল মারলে মনুর বউ এসে দরজা খোলে। সুধাকর মনু বাড়িতে আছে কিনা জিজ্ঞাসা করলে মনুর বউ জানায় একটা ফোন আসার পরে মনু তাড়াহুড়ো করে মিনিট 5 আগে বেরিয়ে গেছে। বলে গেছে ফিরতে কিছুদিন দেরি হবে, কিন্তু কোথায় গেছে কিছু জানিয়ে যায়নি। ফটিকরা বুঝতে পারে মনুকে কেউ ফোন করে তাদের আসার খবর জানিয়ে দিয়েছে আর বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার আদেশ করেছে। ফটিক মনুর বউয়ের কাছে তাদের এই সুন্দর বাড়ির ভিতরটা দেখার পারমিশন চায়। মনুর বউ নির্দ্বিধায় তাদের ঘরে আসার অনুমতি দেয় এবং বসতে বলে। ফটিক ঘরের চারদিকে চোখ বোলাতে গিয়ে দেখে একটা শোকেসের ওপর মনু ও তার বউয়ের বাঁধানো ফটো রাখা। ফটিক মনুর বউকে ওখান থেকে সরাবার জন্য খাবার জল চায়।
মনুর বউ জল আনতে চলে যায়। ফটিক সুধাকরকে শোকেসের ওপর ফটো দেখিয়ে কনফার্ম হয় যে ওটা মনুর ফটো। ফটিক আর দেরি করে না, উঠে গিয়ে মোবাইল বার করে ফটো থেকে ছবি তুলে নেয় এবং মনুর বউ ফিরে আসার আগে আবার জায়গা মতন এসে বসে। মনুর বউ তাদের জন্য জল আর কিছু বিস্কিট আনে। ফটিক ও অমিত বিস্কিট তুলে খেতে থাকে এবং মনুর বউকে মনু সম্বন্ধে জিজ্ঞাসাবাদ শুরু করে। মনুর বউয়ের থেকে জানা যায় মনু এখন সিকিউরিটির কাজ করে না, সে এখন টাকা সুদে খাটায় এবং সিকিউরিটির কাজ ছাড়ার পরে সে পুরনো ঘর ভেঙে এই বাড়ি তৈরি করেছে। ফটিক মনুর নাম্বার নেয় ও মনুকে ফোন করে, কিন্তু মনুর মোবাইল সুইচ অফ পায়। ফটিকরা বোঝে মনু গা ঢাকা দিয়েছে, অতএব মনু চাঁদনির নিখোঁজ সম্বন্ধে জানে। ফটিকরা মনুর বউয়ের থেকে বিদায় নেয়, সুধাকরকে খাবার কিনে দিয়ে তার বাড়িতে পৌঁছে দেয়। এরপর ফটিকরা বাড়িতে ফেরে। কিছু খাবার কিনে নিয়ে এলেই ভালো হতো। বুঝতে পারছি, এত খাটাখাটনি করে আসার পরে রান্না করা খুবই ঝামেলা। তুই একটা কাজ কর, তোর জন্য অনলাইনে অর্ডার করে দে, আমি স্যালাড খেয়ে নেব। সেটাও তো আমাকে রেডি করে দিতে হবে। না, তুই বললে আমি নিজেও করে নিতে পারি। অনেক হয়েছে, জানি তুই কেমন কাটতে পারিস। আমি ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত বসিয়ে দিচ্ছি। সেটাই ভালো। আমি বরঞ্চ ততক্ষণে দীপঙ্করবাবুর সাথে কথা বলে নিই। দীপঙ্করবাবুকে বল হারাধন নামে সিকিউরিটিটাকে তুলে এনে কয়েক গা দিতে। ওই বেটাই দরজার পাশে বসে আমাদের কথা শুনছিল, আর আমরা বেরিয়ে আসার পরে ওই খবর দিয়েছে মনুকে। তুই ঠিকই ধরেছিস, কিন্তু হারাধন ডাইরেক্ট খবর দেয়নি, ও জানিয়েছে ওর বসকে। বস মনুকে আদেশ করেছে। তার মানে বলছিস হারাধন সানিকে ফোন করেছে? তোর মাথা তো দারুণ কাজ করছে, তোকে তো আর ধরে রাখা যাবে না। মজা করিস না, ব্যাপারটা সিরিয়াস। আমি বলছি শোন, এমএলএ আর এমএলএর ছেলে সানি এরা এই চাঁদনি কেসে জড়িত। আমার মনে হয় সানি বা ওর বন্ধুরা চাঁদনিকে রেপ করে মেরে ফেলেছে, আর সেদিন যারা যারা ডিউটিতে ছিল সবার মুখ টাকা দিয়ে বন্ধ করেছে, আর যে রাজি হয়নি তাকে মেরে ফেলেছে। দেখলি না মনুর বাড়িটা? ওর বউ কি বলল? সিকিউরিটির কাজ ছাড়ার পরে বাড়ি তৈরি করেছে। আমার মনে হয় তুই সঠিক অনুমান করেছিস, কিন্তু কাকা যে বলল সানি কোনো কর্মচারীদের সাথে কথা বলতো না, বন্ধুবান্ধব নিয়ে আসতো, মদ খেত, ঘুরতো ফিরতো, চলে যেত। একই ঘটনা রোজ ঘটবে এমন তো নাও হতে পারে। সেটা নাও হতে পারে। ইস, মিসিং ড্যাডির পরে যদি পুলিশ একটু সিরিয়াস খোঁজাখুঁজি করতো। তুই দীপঙ্করবাবুকে ফোন কর, বল হারাধনকে ভয় দেখিয়ে কথা বার করতে। ও বেটাই সব জানে। হ্যাঁ, সেটাই বলি। তুই ফোন কর, আমি সেদ্ধ ভাতটা চড়িয়ে আসছি। অমিত রান্নাঘরের দিকে চলে যায়। ফটিক কিছু চিন্তা করে। এরপর ওসি দীপঙ্করকে ফোন করে বলে, দীপঙ্করবাবু, আপনার এই মিসিং কেস দিনে দিনে তো খুব সাংঘাতিক হয়ে উঠছে। কেন, লোকটাকে পাননি? আমরা পৌঁছবার আগেই লোকটাকে কেউ ফোন করে বলেছে পালিয়ে যেতে। আপনারা ওখানে যাচ্ছেন এটা কে জানতো? হারাধন নামে একজন সিকিউরিটি, ওই লোকটাই আমাদের কথা শুনছিল। তবে তো লোকটাকে তুলে আনতে হয়। থানায় তুলে আনলে মুখ খুলবে না, ওকে অন্য কোথাও নিয়ে গিয়ে এনকাউন্টারের ভয় দেখাতে হবে। বুঝেছি। যার বাড়ি গেছিলেন তার কোনো ফোন নাম্বার জোগাড় করতে পেরেছেন? নিয়ে এসেছি, লোকটার নাম মনু। মানব জাতের প্রথম মানুষ। হ্যাঁ, আর এই কেসের প্রথম সূত্র। মনুর ছবি আর ওর নাম্বার আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি, সাথে ওর বউয়ের নাম্বার। ট্র্যাক করুন, মনে হয় না বেশি দিন পালিয়ে থাকতে পারবে। মনে হচ্ছে কেসটার আগা আপনি ধরে নিয়েছেন। আগা এখনও ধরিনি, আগা যদি ধরতে পারি গোড়া ধরতে বেশি সময় লাগবে না। শুনুন, মনুর বাড়ি দেখলে আপনি অবাক হতেন। রীতিমতন প্রচুর পয়সা খরচা করে বাড়ি তৈরি করা। লোকটা সিকিউরিটির কাজ করে এত টাকা কোথায় পেল? বাড়িটা ওর কাজের টাকায় হয়নি, চাঁদনির ব্যাপারে মুখ না খোলার জন্য যে টাকা পেয়েছে তাই দিয়ে ওর ওই লাক্সারি জীবনযাপন। মেয়েটাকে কি কেউ মেরে ফেলেছে? আমার আর অমিতের আপাতত তাই মনে হচ্ছে। ও মাই গড, কি বলছেন আপনি? তার মানে যে চাঁদনিকে মেরেছে সে পয়সাওয়ালা লোক। এতগুলো লোককে টাকা দিয়ে মুখ বন্ধ করানো, এটা তো কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। আমারও তাই মনে হয়। সেদিন ঠিকাদার ভদ্রলোক বলছিল প্রজেক্টে প্রায় 600 লোক কাজ করছে। আমি যদি 2 শিফটে ভাগ করে নিই
তবে ডে শিফটে 300 জন। ডেতে অবশ্য মহিলারাও কাজ করত। ধরে নিচ্ছি 350 জন। 350 জন লোককে টাকা দিয়ে মুখ বন্ধ করানো। এই সময় অমিত আসে, বলে 350 কেন হবে? এই ব্লকে যারা কাজ করছিল তারাই শুধু আই উইটনেস হতে পারে। আর যদি কোনো সিকিউরিটি থেকে থাকে তার হেল্প নেয়, তাদেরই শুধু মুখ বন্ধ করার প্রয়োজন পড়বে। অমিত যখন কথা শুরু করে ফটিক ফোন স্পিকারে দেয়। অমিতের কথা শেষ হতেই দীপঙ্করবাবু বলে, অমিতবাবুর ক্যালকুলেশন একদম ঠিক। অমিত ফটিকের পাশে সোফায় এসে বসে এবং ফটিকের হাতে ধরে থাকা মোবাইলের কাছে মুখ নিয়ে বলে, আর সেদিনকার হাজিরার পাতা এবং সিকিউরিটির অফিস থেকে ফাইল হারিয়ে যাওয়া এটা প্রমাণ করে যে দোষী চায় না কোনোভাবে পুলিশ জানতে পারুক যে সেদিন দিনের ডিউটিতে কারা কারা কাজ করছিল। কিন্তু আসামি যতই চালাক হোক, কোনো না কোনো ভুল করেই যায়। যেমন এখানে পুরনো লোক সুধাকরকে রেখে করেছে। দোষী বুঝতেই পারেনি সুধাকরের সাথে সেদিনকে দিনের ডিউটিতে থাকা কারোর সাথে যোগাযোগ বা বন্ধুত্ব থাকতে পারে। আপনি হারাদান ছেলেটাকে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করুন আর মনুকে খুঁজে বার করুন। আমার মনে হয় এরাই এই রহস্য জট ছাড়াতে পারবে। আপনি কি বুঝছেন? রেপ বা মার্ডার যাই হয়ে থাকুক না কেন, কে করেছে? অমিত ফটিকের দিকে তাকায়। ফটিক মাথা নেড়ে না বলতে বলে, এখনও সেভাবে কাউকে সন্দেহ করতে পারছি না, আর একটু সময় লাগবে। মনু এখন সুদের ব্যবসা করে। আপনি মনুর এলাকাতে ছদ্মবেশে পুলিশ লাগান। সুদের টাকা তুলতেও নিশ্চয়ই এলাকাতে ঢুকবে। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। আপনারা আর কিছু ইনফরমেশন পেলে আমায় জানাবেন। ঠিক আছে। ফটিক লাইন কাটে। অমিত সোফা থেকে উঠে বলে, যা তুই ফ্রেশ হয়ে আয়, খাবার হয়ে এসেছে। অমিত রান্নাঘরের দিকে চলে যায়। ফটিক উঠে বেডরুমের দিকে এগোয়। মুকুন্দবাবুরা সবাই ডাইনিং টেবিলে বসে ডিনার করছে। ব্যালকনির আলো নেভানো, কাচের পাল্লা বন্ধ করা এবং সম্পূর্ণ কাচের দেয়াল লম্বা পর্দা দিয়ে ঢাকা। খাটের ডান দিকের দেয়াল ঘেঁষে রাইটিং টেবিলের উপর খোলা একটা গল্পের বই। বোঝা যাচ্ছে মুকুন্দবাবু খেতে যাওয়ার আগে বইখানা পড়ছিল। টেবিলের ওপর সাজানো আছে বাংলা, ইংলিশ নানান রকমের গল্পের বই। একটা টেবিল ল্যাম্পও আছে, সেটা এখন অফ করা। ঘরের সিলিংয়ে লাগানো কয়েকটা এলইডি লাইট জ্বলছে। সৌরভ ও মৌপ্রিয়া ডাইনিং টেবিলের চেয়ারে পাশাপাশি বসেছে। সৌরভ হঠাৎ ব্যথায় চেঁচিয়ে ওঠে। কি হলো? সৌরভ বলে, বোন পায়ের পাতায় দাঁড়িয়ে পড়েছে। কি হচ্ছে মৌ? মৌপ্রিয়ার সাথে সাথে বলে, দাদা তার আগে আমার থাইয়ে চিমটি কেটেছে। মৌপ্রিয়ার কথা শেষ না হতে হতেই সৌরভ বলে, মিথ্যে কথা, আমি কখন তোকে চিমটি কাটলাম? এই সময় মুকুন্দবাবুর ঘর থেকে কাচের দরজা ঠেলার আওয়াজ আসে। ব্যালকনির দরজা খোলার আওয়াজ এলো মনে হচ্ছে। এরপরে মনে হলো মুকুন্দবাবুর রাইটিং টেবিল কেউ সরিয়ে দেয়, সাথে হুড়মুড় করে বই এবং টেবিল ল্যাম্প নিচে পড়ার আওয়াজ। সবাই অবাক হয়ে শব্দ অনুসরণ করে তাকায়। এরপর বিপ্লব সহ সকলে মুকুন্দবাবুর ঘরের দিকে জোর পায়ে এগিয়ে যায়। দেখে টেবিল ঠেলে কেউ অন্যদিকে সরিয়ে দিয়েছে। টেবিল ল্যাম্প, বই সব মেঝেতে পড়ে। ব্যালকনির কাচের দরজা খোলা, সেখান থেকে হাওয়া এসে ঘরের পর্দাগুলো নড়ছে। সবাই এই সব দেখে অবাক হয়। মাখন বলে ওঠে, এ কি করে হলো? ভূমিকম্প হলো না তো? ভূমিকম্প হলে কি শুধু এই ঘরে হবে? মুকুন্দবাবুর মনে পড়ে সন্ধ্যের সময় সে ব্যালকনিতে একজন মহিলাকে দেখেছিল। গতকাল কিছু চামচিকি ঘরে ঢোকার চেষ্টা করেছিল। তবে কি এইখানে কোনো অশরীরী আত্মা আছে? গল্পটি বড় হওয়ার দরুন আমরা দুটো পর্বে ভাগ করেছি। শেষ পর্ব আমরা শোনাব আগামী সপ্তাহে। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তবে আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।
Mid-Century Audio Station. 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 Mid-Century Audio Station.